নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। দেখুন, এ রাজ্যে তৃণমূল জমানায় আপনারা মাটি চুরি দেখেছেন, পাথর চুরি দেখেছেন, বালি চুরির অভিযোগ উঠেছিল, চাকরি চুরির অভিযোগ উঠেছিল, কিন্তু রক্ত চুরির অভিযোগ উঠছে। গতকাল আমরা দুর্গাপুরের একটা খবর আপনাদেরকে দেখিয়েছিলাম, আজ তার ফলো আপটাও দেখিয়েছি। তিনজন নাবালক পড়ুয়া, কারোর বয়স 14 বছর, 15 বছর, তাদেরকে টাকার লোভ দেখিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে, ব্লাড ব্যাংকে নিয়ে গিয়ে রক্ত নিয়ে নেওয়া হয়, এমনটাই অভিযোগ ওঠে। যার বিরুদ্ধে অভিযোগ, সে ওই স্কুলের প্রাক্তন পড়ুয়া। সেই প্রাক্তন পড়ুয়াকে পুলিশ আজকে আটক করেছে। আর পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করছে, বা আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম, সে বলছে তাকে দিয়ে এই কাজ করাতো এলাকার একজন তৃণমূল নেতা। ভয়ঙ্কর অভিযোগ। যাবো আলোচনা, তবে তার আগে প্রতিবেদন দেখুন। আমি দুবার দিয়েছি আর 200 টাকা করে দিয়েছি দুবারই। হ্যাঁ, বলেছিল যে আমাকে দেবে 250 টাকা আর যে রক্ত দেবে তাকে দেবে 300 টাকা। রক্ত সংগ্রহে স্কুল ছাত্রদের টাকার টোপ, রক্ত চোষাদের টার্গেট নাবালকরা। তৃণমূল নেতার চাপে বেআইনিভাবে রক্ত সংগ্রহ, মারাত্মক অভিযোগ ঘিরে তোলপাড় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। তো আমি আসতাম, এসে ফুটবল খেলতাম। তো একদিন আমার সাথে দেবপুরে দেখা হয়েছিল। তো দেবপুরে আমাকে বললো, ভাই রক্ত দিবি? তো আমি বললাম, না এখন তো আমার হবে না, আমার বয়স হয়নি, তাই আমি দিতে পারবো না। এখন আমাকে বললো কি, ভাই দিয়ে দে, অনেক দরকার আছে। 3 মাস পর মিশন হসপিটালে। এখন আমি 16 বছর। দেবপ্রিয় দাদা কি বলেছিল? বলেছিল, ওরা বাইরে দাঁড়িয়ে গল্প করছিল, তো এবার আমাকে ডেকে বলছে যে তুই কি ব্লাড ডোনেট করবে, মানে অন্য কারোর 18+ এজের কি কোনো বাচ্চা আছে যে ব্লাড ডোনেট করবে? তো আমি বললাম, না, আমার মাকে যদি বলি তাহলে আমার মা রাজি হবে না। আর তারপরে বললো যে অন্য কেউ আছে কি? তো আমি বললাম, না, অন্য কেউ তো নেই। বলছে পাড়ার কেউ থাকলে তাহলে অন্য কন্ট্যাক্টে দিস। অভিযুক্ত স্কুল ছাত্রের দাবি, অমিত প্রসাদ যাদব নামে এক তৃণমূল নেতা ব্ল্যাকমেল করে কালো কারবার করতে বাধ্য করে। মুচিপাড়ার বাসিন্দা অমিত প্রসাদ যাদব একজন টিএমসি মেম্বার ছিল। আমাকে বলে যে, ভাই দেখ, তুই তোকে একটা ভালো আইডিয়া বলছি, আমি যেখানে যেখানে তোকে ব্লাড দিতে বলবো তুই ব্লাডের ব্যবস্থা করে দিবি। তোর সোনা তোকে আমি 30 আগস্টের মধ্যে রিটার্ন করে দেবো। আমি ওর কথা অনুযায়ী আমি প্রত্যেকটা ব্লাড ব্যবস্থা করে দিই। আর যারা ব্লাড দেয় আমাকে বলেছিল যে কোনো ছেলে আনতে পারিস, কোনো অসুবিধা নেই, আমাদের হসপিটালে সমস্ত ছেলে চলে। সূত্রের খবর, 3 নাবালক পড়ুয়াকে টাকার লোভ দেখিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয়র পরিচয় দিয়ে তাদের রক্তদান করানো হয় বলে অভিযোগ। রক্ত সংগ্রহের জন্য সরকারি নথিতে নাবালকদের সাবালক হিসেবে দেখানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। বিশাল বড় একটা র্যাকেট আমার যা মনে হচ্ছে। এটা যদি প্রশাসন একটু সাহায্য না করে, বাচ্চাদের লাইফ রিস্ক হয়ে যাবে। সেই বাচ্চা স্বীকার করছে যে তারা কোন হসপিটালে গেছিল। দানের রক্ত প্লাজমা এ রাজ্য থেকে ভিন রাজ্যে পাচারের অভিযোগে তোলপাড় বাংলা। রক্তচোষা কারবারিদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। এসবের মাঝে সামনে এলো নাবালকদের রক্ত চুরির মারাত্মক অভিযোগ। দুর্গাপুরের ঘটনায় অভিযুক্ত ছাত্রের সঙ্গে কি তৃণমূল নেতাও জড়িত, যারা বাচ্চাদেরও ছাড়ছে না? জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, টিভি9 বাংলা। দানের রক্ত ছাড়ছে না তৃণমূল, এই প্রশ্ন আমরা তুলতে বাধ্য হচ্ছি দুর্গাপুরের ঘটনার পর। আসুন আজকে নিয়ে আলোচনা করি। আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন চট করে পরিচয় করে দিই। রাজস্বী লাহিড়ী, চয়ন ভট্টাচার্য, ঝন্টু বড়াই স্টুডিও রয়েছেন। বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের তরফ থেকে অর্ঘগণ, রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক, রক্তদান আন্দোলনের সংগঠক অপূর্ব ঘোষ, এবং রয়েছেন কালীঘাট তৃণমূলপন্থী হিসেবে এলাকায় কানপাত্র শোনা যায় পেশা আইনজীবী শুভম দাস। প্রত্যেকে স্বাগত। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী। তন্ময়, একদম ছোট করে গতকাল থেকে এখনো পর্যন্ত আমরা কি কি জানতে পেরেছি, কি কি তথ্য আমাদের হাতে এসেছে, যা নিয়ে আমরা আলোচনা করব? তন্ময়, দেখো, পরপর বিভিন্ন ব্লাড ব্যাংকের বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর ধরে, 1 দশক ধরে অভিযোগ ছিল যে এই সংশ্লিষ্ট প্রাইভেট ব্লাড ব্যাংকগুলি রক্ত সংগ্রহ করে সেগুলোকে ভাগ করে, কম্পোনেন্ট ভাগ করে বাইরে বিক্রি করে বেশি দামে, চড়া দামে। সেই অভিযোগ ছিল। 2, একদম অবৈধ পথে এই রক্ত সংগ্রহ হয়। এমন কিছু ব্যক্তির কাছ থেকে রক্ত সংগ্রহ হয় যাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করার কথা না, অর্থাৎ যারা রোগাক্রান্ত হয়ে থাকতে পারেন, সেটা ফুটপাথ বা অন্য কোনো জায়গার লোকজন হতে পারেন, যারা একদম সেইভাবে ব্লাড দেওয়ার উপযুক্ত নন। 3, একদম নাবালক, এরকম অভিযোগও বারবার উঠছিল যে নাবালকদের কাছ থেকে লুকিয়ে চুরিয়ে মোবাইল ফোন বা নগদ টাকার বিনিময়ে সেখান থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। তারপর প্লেটলেট থেকে শুরু করে সিরাম আলাদা আলাদা করে সমস্ত ভাগ করে, যে 4টে কম্পোনেন্ট ভাগ হয়, সেইটা করে বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনকি ভিন রাজ্যে চলে যাচ্ছে।
গত 1 দশক ধরে নাম ধরে ধরে পার্টিকুলার ব্লাড ব্যাংকগুলোর বিরুদ্ধে যারা ব্লাড ডোনার ফোরাম রয়েছেন, বিভিন্ন আন্দোলন করেছেন, তারা অভিযোগ করেছিলেন, হয়নি। রিসেন্ট এই নতুন সরকার আসার পরে একাধিক ব্লাড ব্যাংকে হানা দিয়ে নেতাদের স্ট্যাম্প, মন্ত্রীদের স্ট্যাম্প, ফ্রি লেখা আছে, কত টাকা নেওয়া হবে এগুলো পাওয়া যাচ্ছে। কোনো কাগজপত্র নেই, ঠিক করে রেখে দেওয়ার কোনো কাগজপত্র নেই, কোনো নিয়ম মেনটেন করা হয় না। এবং তার বাইরে যেটা দুর্গাপুরে ধরা পড়লো আমরা দেখতে পেলাম যে সেখানে একদম স্কুল পড়ুয়াদের প্রলোভন দেখিয়ে বা ব্ল্যাকমেল করে তাদেরকে রক্তদানে বাধ্য করা হচ্ছে এবং তাদের বন্ধুদেরকে আনতে বাধ্য করা হচ্ছে। এই চক্র একটা ওয়েস্ট বেঙ্গলে রক্ত চুরি চক্র, সেখানে আবার তৃণমূল নেতার নাম জড়িয়ে যাচ্ছে। আমরা এটা নিয়ে আলোচনা করব তন্ময়, এটা নিয়ে আলোচনা করব তন্ময়। যেখানে শেষ করলো, আপনি আপনার বাড়ির বাচ্চাটাকে স্কুলে পাঠাচ্ছেন, আপনার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এরাও তো পাঠিয়েছিল বাবা মায়েরা, কিন্তু কি দেখলো, ছেলেকে বা মেয়েকে ওই ব্লাড ব্যাংকে নিয়ে গিয়ে গা থেকে রক্ত বের করে নিয়েছে। নেপথ্যে কে রয়েছে? ওই স্কুলের প্রাক্তন পড়ুয়া। তাকে যখন পুলিশ ধরেছে বা আমরা যখন জিজ্ঞাসা করছি, বলছে আমাকে দিয়ে এই কাজ করিয়েছে একজন তৃণমূল নেতা। শুভম বাবু, আপনার কাছে যাবো, তবে তার আগে একবার বক্তব্য শোনাই। যাকে আটক করা হয়েছে সেই ছেলেটি কি বলছে, ভয়ঙ্কর। মুচিপাড়ার বাসিন্দা অমিত প্রসাদ যাদব, একজন টিএমসি মেম্বার ছিল। আমাকে বলে যে ভাই দেখ, তুই তোকে একটা ভালো আইডিয়া বলছি, আমি যেখানে যেখানে তোকে ব্লাড দিতে বলবো তুই ব্লাডের ব্যবস্থা করে দিবি, তোর সোনা তোকে আমি 30 আগস্টের মধ্যে রিটার্ন করে দেবো। আমি ওর কথা অনুযায়ী আমি প্রত্যেকটা ব্লাড ব্যবস্থা করে দিই। আর যারা ব্লাড দেয় আমাকে বলেছিল যে কোনো ছেলে আনতে পারিস, কোনো অসুবিধা নেই, আমাদের হসপিটালে সমস্ত ছেলে চলে। শুভম বাবু, এই মাটি চুরি, বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি সব শুনেছিলাম, এ তো তৃণমূল আমলে, এখন শুনছি রক্ত চুরি হয়েছে। দেখুন, প্রথমেই ধন্যবাদ জানাতে হয় আপনাদেরকে, TV9 বাংলাকে, কারণ তারা খবরটাকে ব্রেক করেছে, তারা বিষয়টাকে সামনে এনেছে। অবশ্যই যে অভিযোগ সামনে আসছে সেটা যদি 1% সত্যি হয়ে থাকে, সেটা অত্যন্ত ভয় দেখানোর মতন, সেটা অত্যন্ত চিন্তার, উদ্বেগের, এবং আমার মনে হয় যে প্রকৃত তদন্ত হওয়া উচিত, সেই রকম তদন্ত হওয়া উচিত যেখানে এর পেছনে যে বা যারা রয়েছে তারা যাতে ধরা পড়ে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কোথাও গিয়ে যদি এটা কোনো একজন বা কোনো এক ব্যক্তি বিশেষের কাজ হয়, সেটাকে একটা কালেকটিভলি যদি সবাইকে জড়িয়ে দেওয়া হয়, সেইটা যেন না হয়। যেমনটা আমরা দেখছি চারিদিকে গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায়, যে বিষয়টা যেন মিথ্যে মামলা বা মিথ্যে রকম কোনো রকম চাপিয়ে দেওয়া না হয়। সত্যি কি ব্যক্তি বিশেষে এটা করা সম্ভব? ঝন্টুদা, ব্যক্তি বিশেষে করা সম্ভব? ব্লাড ব্যাংকে নিয়ে যাচ্ছে, সরকারি নথিতে বয়স পাল্টে যাচ্ছে। রক্তদানের আইন এবং সুপ্রিম কোর্টে 1996 সালের কঠোর বিধি, এবং সেটাকে পরবর্তীকালে 2024-এ যে পাল্টা আরেকটা বিধি আনা হলো যে রক্ত কেনা বেচা করা যাবে না, এই সব কিছু পাশাপাশি রাখলে, প্রভাবশালী লোকের হাত না থাকলে, প্রভাব না থাকলে এইটা করা যায় না। কারণ ভারতবর্ষে রক্তদানের ন্যূনতম বয়সটাই 18 থেকে শুরু, ঠিক আছে? আর দ্বিতীয়, ধরো বাচ্চাগুলোকে তুলে নিয়ে গেছে হাসপাতালে, যেখানে রক্তদানটা হয়েছে সেখানে ন্যূনতম তাদের বয়স জাজমেন্টে কোনো রকমের চাইনি। তাই তো, এটা হতে পারে, তাই তো। অর্থাৎ পুরো নেটওয়ার্কটায় একটি বিশেষ লোককে তোমরা দায়ী করে লাভ নেই, কারণ এটা তোমরা নেক্সাসটা এত বড় লেভেলের। একদমই। পরবর্তীকালে দেখবে এই তৃণমূলের শাসনকালে তৃণমূলের মদতে একদম উপর থেকে, কারণ এটা এতটাই প্রফিট মেকিং ব্যবসা যে ছোট ছোট ছেলে মেয়েদের। আপনি বয়সটা উল্লেখ করলেন, এবং দ্বিতীয় 15 বছর। আসবো আপনার কাছে। ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বণিক, 15 বছর বয়স, চিকিৎসা বিজ্ঞানে 18-র নিচে রক্ত দেওয়া যায় না। আমরা স্কুলে পড়তাম, দিতে গেছিলাম, বকা দিয়ে পাঠিয়ে দিয়েছিল, বলছে যা পরে আসবি যখন বড় হবি। দেওয়া যায় না, তখনই জেনেছিলাম। একটা বাচ্চার থেকে রক্ত নিয়ে নিচ্ছে, ভবিষ্যতে বাচ্চাটার শরীরে কি প্রভাব পড়তে পারে? ভয়ঙ্কর তো, সত্যি ভয়ঙ্কর। যে রাজ্যে চোখের সামনে যা কিছু দেখি, পার্থিব এবং অপার্থিব সব যখন চুরি হয়, রাহাজানি হয়, পাচার হয়, তখন রক্ত পাচার হয় না, এটাই ছিল অবাস্তব একটা আমাদের কল্পনা। অবশেষে ধরা পড়লো যে না, রক্ত, এবং সেটা অনৈতিকভাবে শুধুমাত্র অপ্রাপ্তবয়স্ক কিশোরদের কাছ থেকে নেওয়া হচ্ছে না, ঢালাও ভাবে পাচার করা হচ্ছে গত কয়েক বছর ধরে। আমরা আশঙ্কা প্রকাশ করছিলাম দীর্ঘদিন যাবৎ, গত প্রায় 10 বছর ধরে, যে রাজ্যে এরকম একটা অসাধু চক্র চলছে এবং সংগঠিত ভাবে চলছে। যেভাবে চাকরি চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, মাটি চুরি হয়েছে, ঠিক সেইভাবেই মানুষের সবচাইতে দয়ার দান, মহৎ দান, মানুষের শরীরের রক্ত, যা একজন স্বেচ্ছা রক্তদাতা সমাজকে ভালোবেসে সামাজিক দায়িত্বে খানিকটা উদ্বুদ্ধ হয়ে নিজে গিয়ে রক্ত দান করছিলেন, সেটাতেও এখন কলঙ্কের ছাপ পড়ে গেল।
এই যে কাজ যারা যুক্ত আছেন, আমি প্রথম কথা বলি, তারা শুধু অনৈতিক কাজ করেছেন তা না, তারা ভবিষ্যতে আমাদের রাজ্যের সম্মান তা হানি করবার জন্য যথেষ্ট এগিয়ে এসে কাজটা করে ফেলেছেন। প্রথমত বয়স যাদের কম তাদের থেকে নেওয়া যাবে না। দ্বিতীয়ত পয়সার বিনিময়ে, উপহারের বিনিময়ে, উপঢৌকনের বিনিময়ে কোন রকম কোন রক্ত কারো কাছ থেকে সংগ্রহ করা যাবে না। এটা হচ্ছে দেশের আইন। এই আমাদের আপনি দেশের পয়সা সরকার উপহারের কথা বললেন, ঠিক আপনার প্রসঙ্গ নিয়ে অপূর্ব বাবুর কাছে চলে যাব। অপূর্ব বাবু, এই যে রক্ত দিলে বড় ব্যাগ পাওয়া যাবে, প্রেসার কুকার পাওয়া যাবে, সেলাই মেশিন পাওয়া যাবে, অমুক গিফট পাওয়া যাবে, এখান থেকেই কি তাহলে সূত্রপাত এই জিনিসগুলোর? যে 52 বছর এই রক্তদান আন্দোলনের সাথে যুক্ত আছে। আমাদের দেশে রক্তদানের জাতীয় নীতি ঘোষিত হয়েছে 2002 সালে, যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী। আমাদের দেশে রক্তদানের জাতীয় নীতি ছিল না, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 1996 1 জানুয়ারি। সুপ্রিম কোর্ট বলেছিল দেয়ার শুড বি নো বাইং অ্যান্ড সেলিং অফ হিউম্যান ডোনেটেড ব্লাড। জাস্টিস ভার্মা এবং জাস্টিস আগরওয়াল এই ঐতিহাসিক জাজমেন্ট দিয়েছিলেন। আমি নিজে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমাদের দেশে একটা আইন প্রণয়ন হলো, আমি একটা দেখাচ্ছি যে ন্যাশনাল ব্লাড পলিসি, দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই বইটার মধ্যেই কিন্তু আমাদের বাবা সাহেব আম্বেদকর যেমন আমাদের দেশের সংবিধান রচনা করেছেন, তেমনি রক্তদানের জাতীয় সমস্ত বিষয়গুলি এর মধ্যে আছে। রক্ত কারা দিতে পারবেন, রক্ত কাদের থেকে নেব, এবং রক্তদানের এই ভিজিলেন্স, যেমন একটা খুন হলে, রাহাজানি হলে, ডাকাতি হলে আমরা পুলিশের কাছে যাই। আমাদের রাজ্যে, প্রত্যেকটি রাজ্যে রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ তৈরি হয়েছে। রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের 2 জন করে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য থাকে। অপূর্ব ঘোষ এবং দেবব্রত রায় ছিলেন 2011 সাল পর্যন্ত। ওই রাজ্যে সরকার পরিবর্তন হলো 2011 মে মাসে। জুন মাস থেকে অপূর্ব ঘোষ এবং দেবব্রত রায়কে সেই কমিটি থেকে তৎকালীন অর্থাৎ 15 বছরের রাজ্য সরকার সরিয়ে দেওয়া হলো। সুতরাং এইগুলি দেখাশোনার জন্য, ভিজিলেন্স করবার জন্য দুটি সংস্থা আছে। একটা আপনার কথা প্রসঙ্গেই চয়নদা কিছু বলতে চাইছিলেন, আপনার রিঅ্যাকশন নিয়ে ব্রেকে যাব, তারপর রাজশ্রী আর সবাই বললেন, অর্ঘ্যর কাছে যাব। শুনছেন সেটা আমি ওনাকেও মার্ক করছি, অপূর্বদাও জানেন। সরকারি নথিটা পাল্টে দেওয়া হয়েছে। নেক্সাস যেটা ঝন্টু বারবার বলছেন, অধ্যাপক বাড়ির যেটা বারবার বলছেন, সেটা হচ্ছে নির্দিষ্টভাবে নেক্সাস যদি না থাকে তাহলে এই নথি পাল্টাপাল্টিটা হয় না। বয়স, নাবালক বয়সের লোককে রক্ত নিয়ে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা বিরাট অপরাধ। তার থেকেও বড় অপরাধ হচ্ছে যে বয়স ভাড়ানোটা সরকারি অনুমোদন পাচ্ছে, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ না থাকলে সরকারি নথিতে এটা করানো যায় না। দ্বিতীয় যেটা আমি দৃষ্টি আকর্ষণ করছি, কর্পোরেট হাসপাতালগুলি অনেক সময় চাপ দেয়, আপনারা ডোনার নিয়ে আসুন, আমরা ব্লাড অমুক চালিয়েছি ব্লাড, আপনারা ডোনার নিয়ে আসুন। এই ডোনার নিয়ে আসার চাপটা অনেক সময় এই অনৈতিক কাজের দিকে ঠেলে দেয়। এদিকটা আপনাদের দৃষ্টিকোণে আকর্ষণ করলাম। বেশ, আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাবো। বারবার দেখুন আমরা দেখাচ্ছি আমরা মানুষের স্বার্থে কথা বলি, আজকের আলোচনাটাও কিন্তু মানুষের স্বার্থেই। আমরা আলোচনা করছিলাম যে এ রাজ্যে বালি চুরি, পাথর চুরি, মাটি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, এই অভিযোগ শুনেছিলাম। আর এবার কি তাহলে রক্ত চুরি? দুর্গাপুরের ঘটনা আপনাদেরকে গতকাল থেকে আমরা দেখাচ্ছি, যে অভিযোগ পাচ্ছি আমরা, ওখান থেকে নাবালক বাচ্চাদের নিয়ে গিয়ে, স্কুল ছাত্রদের নিয়ে গিয়ে রক্ত নিয়ে নেওয়া হতো, এবং এই চক্রের নেপথ্যে নাকি ছিল ওখানে একজন তৃণমূল নেতা। আমরা এই নিয়ে আলোচনা করছি। মদন মিত্র, তার কাছে আমাদের প্রশ্ন ছিল, কি বলেছেন শুনুন। এদের ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দেওয়া উচিত। এবং এরা মাত্রই 5টা ছেলে নয়, এরকম অনেক বড় র্যাকেট আছে। আমি এমন ছেলেকে চিনি, রক্ত বিক্রি করতে করতে একটা মিলিটারি আর্মি, এক্স আর্মি, এইরকম তাজা চেহারা, সে মারা গেছে ভবানীপুর সাঁকারিপাড়ায়। তাকে মমতা ব্যানার্জির ওয়ার্ডে থাকতেন। মদন মিত্র, ভালো করে শুনেছেন কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে থাকতো একজন, সে রক্ত বিক্রি করতে 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 মারা গেছে। রাজশ্রী, দেখুন, মদনদা যখনই বলেন তখনই মনে পড়ে যায় মদনদার সেই বিখ্যাত উক্তি, সিপিএমের আমলে এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তি করতে পারতাম, কিন্তু মমতার আমলে পারিনি। যাই হোক, আমি তৃণমূলের মুখপাত্রকে একটা জিনিস ঠিক করিয়ে দিই, যে জুলাই মাসের শেষাশেষি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী
যে তদন্ত আরম্ভ করেন ব্লাড ব্যাংক এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে, তাতে গত 3রা আগস্ট মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় অফিসিয়ালি বিভিন্ন ব্লাড ব্যাংকসের যে দুর্নীতি হচ্ছে সেটাকে অফিসিয়ালি সামনে আনেন, ঘোষণা করেন, মানুষকে জানান এবং ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের লাইসেন্স খারিজ করেন। র্যান্ডাম র্যাঙ্ক অ্যান্ড ফাইল ডেভিয়েশন হয়েছে ব্লাড কালেকশনস, এবং তার সাথে সাথে 11টা আরো সংস্থাকে ব্ল্যাঙ্কেট পুরো একদম ব্যান করা হয়েছে, তারা কোনো রকম যাতে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে না পারে বা কাউকে দিয়ে না করাতে পারে। দেখুন, পশ্চিমবঙ্গের রক্ত নিয়ে রাজনীতি আজকের 2026 সালে নয়। ঝন্টুদার হয়তো মনে আছে, ঝন্টুদা ভুল করলে ঠিক করে দেবেন, 2004 সাল ব্লাড টেস্ট কিট স্ক্যাম, টেন্ডার ডেকে সেকেন্দ্রাবাদের একটি কোম্পানি মনোজাইমকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টেন্ডার দিয়েছিল যে এই কালেক্টেড ব্লাডগুলোর মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা, মূলত HIV, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি টেস্ট করার জন্য। এবং এই কিটটা যার তৎকালীন বাজার দাম এক একটা কিটের 70 টাকা থেকে 80 টাকা হওয়ার কথা, সেটা টেন্ডারে সে 20 টাকা টেন্ডার ডেকে এই টেন্ডারটা পেয়েছিল। এবং 2005 সালে যখন পশ্চিমবঙ্গে ব্লাড ট্রান্সফিউশনের রোগ সংখ্যা বিরাট বৃদ্ধি পেল, তখন এই 1,40,000 ফেক ফর্জড কিট বিভিন্ন হাসপাতালে বিক্রি করার এই স্ক্যামটা এসেছিল। তবে তার আগে আসবো রাজশ্রী, একদম সময় কম আজকে, কংগ্রেস কি বলছে? অর্ঘ, না দেখুন, প্রথমেই বলি যে এই দুর্নীতি আজকে একদিনে তো চলছে না, দীর্ঘদিন ধরে চলছে। আমরা বারংবার স্বাস্থ্য দপ্তরে জানিয়েছিলাম, রক্তের পাশাপাশি কিডনি চক্রদের কথা বলেছিলাম, আমরা বলেছিলাম জাল স্যালাইনের কথা। কিন্তু আমার প্রশ্ন এখানে, যে ভিন রাজ্যে পাচার হচ্ছে সেটা তো আজকে থেকে হচ্ছে না। যে অন্যান্য পশ্চিমবঙ্গের বাইরে অন্য যে রাজ্যগুলোতে হচ্ছে, সেইগুলোতে যারা সরকার ক্ষমতায় আছেন তারা কেন ব্যবস্থা নেননি? আজকে এখানকার স্বাস্থ্যমন্ত্রী, বর্তমান নতুন স্বাস্থ্যমন্ত্রী, তিনি ব্যবস্থা নিচ্ছেন, এটা ঠিক কথা, খুব সাধুবাদ জানাই। কিন্তু এতদিন অন্যান্য স্টেটে তো আর শুধুমাত্র তাদের সরকার ছিল, তাহলে সেই মাথাগুলোকে কেন ধরেনি? কারণ যে কোনো চক্রান্তের পেছনে এবং এই সমষ্টিগত যে রক্ত পাচারের যে চক্রান্ত, এই পাচার চক্রের মাথা কোথাও গিয়ে কোনো পলিটিক্যাল নেতা নেত্রীর সাথে যোগ আছে, সেটাকে আগে খুঁজে বের করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আর যে কথাটা শুভজিৎ আপনি বললেন শুরুতেই, যে রক্তের দেয়ার বিনিময়ে গিফট, এই প্রথাটাকে বন্ধ করতে হবে। কারণ আমরা দেখছি এই সমস্ত নাবালক ছেলেমেয়েরা রক্ত দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে? তাদের পারিবারিক হয়তো আর্থিক অবস্থা খারাপ, এমনি তো দিচ্ছে না, অর্থের বিনিময়ে দিচ্ছে। কিন্তু কেন, সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। এবং আমি বলছি, আইন তো নিশ্চয়ই রয়েছে অপূর্ব বাবু, এই বিষয়টা তো বন্ধ করা যায়, আইন তো আছে নাকি? আইনের প্রয়োগটা দরকার। আইনের উপরে ভিত্তি করেই বরঞ্চ সম্পূর্ণ দোষ দেওয়া আমি বিগত 15 বছরের সরকার, যে সরকার চোখ বুঝে এটাকেও কর্মসংস্থানের একটা অঙ্গ হিসেবে, মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিল 15 বছরের স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব, ডক্টর শারদত্ত মুখার্জি যে 2.5 মাসের মধ্যে যে কাজটা করলেন, 15 বছরের মুখ্যমন্ত্রী তো সেই কাজটা করেননি। একটাও এফআইআর দেখেছেন? একটাও রক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ বিগত রাজ্য সরকার গ্রহণ করেছে? আমি নিজে মুখ্যমন্ত্রীর কাছে 13টা চিঠি পৌঁছে দিয়েছিলাম, কোনো চিঠির আজ পর্যন্ত কোনো উত্তর আসেনি। এবং আপনারা দেখেছেন যে ডক্টর শারদত্ত মুখার্জি আমার সাথে সেন্ট্রাল ব্লাড ব্যাংকের একটি সাক্ষাৎকারে বলেছেন যে ওই স্বাস্থ্যমন্ত্রীর ঘরে তৎকালীন যিনি স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন একদিনও যাননি। সেখানে যেতেন আরেকজন, তিনি অর্থমন্ত্রী, তিনি বলছেন বাজেট বেরিয়ে গেছে, তিনি জানতেন না, বাজেটে তিনি সই করে দিয়েছেন মাত্র। তেমনি যাই দায়িত্বে ছিল অর্থাৎ সরকার, সেই সরকার যদি ভিজিলেন্স না রাখে, সম্পূর্ণ কোনো রক্তদাতার দোষ নয়, কোনো ব্লাড ব্যাংকের দোষ নয়, মানুষ পয়সার জন্য যা খুশি তাই করবে, কিন্তু মানুষকে ঠিক পথে চালিত করার দায়িত্ব সরকারের থাকে। সেই সরকারের ড্রাগ কন্ট্রোলার করেনি, রাজ্য সরকার করেনি। ডক্টর মনিক হাত তুলেছেন, ডক্টর মনিক। হ্যাঁ, দেখুন, আইন এবং গাইডলাইন্সে সবকিছুই বলা আছে, কিন্তু কে কার কথা শুনে? আসলে
সমস্যার মূলটা কিন্তু যারা নীতি প্রণয়ন করছেন এবং যেখান থেকে নীতিগুলো বাস্তবে রূপায়ণ করা হয় সেই জায়গায়। এই যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, ড্রাগ কন্ট্রোলার অফিস, যাদের মূল দায়িত্ব হচ্ছে এগুলোর নজরদারি চালানো, মনিটরিং সুপারভিশন কাজটা করা, সেখানে হয় লোক নেই, নতুবা অদক্ষ লোক আছে, অপটু লোক আছে বা অসৎ লোক আছে, এবং তাদের যোগসাযোগে এবং এক শ্রেণীর রাজনৈতিক নেতা নেতৃত্বের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই কিন্তু এই ব্যবসাগুলো চলছে। এটা রক্ত সংগ্রহ যাদের কাছ থেকে করা হচ্ছে, যেখানে করা হচ্ছে, যেভাবে রাখা হচ্ছে, কালেকশনের পরে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এবং পরবর্তীকালে যেটা আরো বড় কালোবাজারি দুর্নীতির খবর আমাদের সামনে এসছে, যে সংগৃহীত রক্তের একটা অংশ আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বিক্রি করে দেয়া হচ্ছে, যেখানে এক্সিস্টিং রুলস রেগুলেশনকে তোয়াক্কা না করেই করা হচ্ছে। এবং এই কাজটা যারা করছেন জানবেন তারা সবাই ক্ষমতাবান, ক্ষমতাশীল এবং ক্ষমতাসীন লোকেদের ছত্রছায়ায় বেড়ে উঠেছেন, বাড়ছেন। প্রয়োজন শক্ত হাতে এদের দমন করা, কেননা আপনার আমার কোনো অধিকার নেই যে অসংখ্য অগণিত মানুষ। কার হবে শক্ত হাত? তো নিশ্চয়ই আমজনতার হবে না। শক্ত হাত হওয়া দরকার স্বাস্থ্য ভবনে যারা বসে আছেন তারা। শুভম বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পরে শপথ নিয়েছিলেন 20 তারিখ মে মাসের 2011 শুক্রবার। তার পরের দিনই চলে গেছিলেন বেলভিউয়ে, পরপর হাসপাতালে ভিজিট করতেন, মানুষ আশা নিয়েছিল হয়তো বা এবার কিছু একটা দেখতে পাবো, এমন কিছু ধামাকাদার। কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম? রক্ত চুরির অভিযোগ উঠে আসছে। শুভম বাবু, দেখুন, নিঃসন্দেহে আমি প্রথমেই আমাদের কথা বলেছি যে এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, অভিযোগ যখন এসছে, আমাদের বিশ্বাস সেই তদন্তের মাধ্যমে সেটা বাইরে বেরিয়ে হবে। কিন্তু শুধু এই বিষয়টা একটু আমাদের নজর রাখবার প্রয়োজন আছে যে আপনি যে প্রসঙ্গ টেনে এনে বললেন, এবারেও বর্তমানে যিনি কোন একটি পুরনগর দপ্তরের যিনি মন্ত্রী, তাকেও আমরা দেখেছি বিভিন্ন হাসপাতালে গিয়ে প্রথম দিনই জেতার পরপরই গিয়ে, সরকার গঠনের পরপরই গিয়ে সেখানে বলে এসছে। বিষয়টা যেন ওইটুকু জায়গায় দাঁড়িয়ে না থাকে, যে কথাটা পূর্ববর্তী বক্তারাও বলে গেছেন, যে স্বাভাবিকভাবে আজকে দিনের পর দিন এরকম একটা ঘটনা যদি ঘটে গিয়ে থাকে, তাহলে সেগুলোকে আলাদাভাবে সার্ভেলেন্সের প্রয়োজন ছিল। আশেপাশে আন্তঃরাজ্য যখন ব্যাপারগুলো থেকে থাকবে, সেই রাজ্যগুলো থেকেও বিষয়গুলো আসবার প্রয়োজন আছে। আমাদের বক্তব্য, এরকম ঘটনা ঘটেছে, সেটা নিন্দনীয়, সেটাকে দ্ব্যর্থহীন ভাষায় আমরা প্রত্যেকে সেটাকে বিরোধে কথা বলছি, কিন্তু প্রকৃত তদন্ত হওয়া উচিত, যারা দোষী তারা শাস্তি পাওয়া উচিত। তদন্ত হবে। রাজু, 10 সেকেন্ড নিয়ে চয়নদার কাছে যেতে হবে। প্রথম কথা হচ্ছে, আগের সরকার করতে পারেনি কারণ যিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি গৃহমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি অর্থমন্ত্রী, তিনি আইনমন্ত্রী, তিনি সামনে দুর্গাপুজো আসছে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাজবে, মা দুর্গার বিভিন্ন রূপের কথা বলা হবে। তো ওরকম তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ওরকম ভাবতেন, তাই জন্য করতে পারেন, একটা মানুষ কথা করতে পারবে। দেখুন, দ্রুত এর বিচার চাই। প্রথম কথা হচ্ছে যে এই নেক্সাসটা এমনি তৈরি হয়নি। সরকারি নথিকে যখন জাল করা হয়েছে, অনেক দূর অব্দি গিয়েছিল। 2004 এবং 5 মিলিয়ে যে স্ক্যামের কথা রাজস্ব মনে করিয়ে দিলেন, আপনি সবিনয় জানিয়ে দিই, প্রত্যেকটি ঘটনারই তদন্ত হয়েছিল, বলিওগুলো বাজেয়াপ্ত হয়েছিল এবং সবাই কনভিক্টেড হয়েছিলেন। হাইকোর্টেও অর্ডার এসেছিল। নির্দিষ্টভাবে বলে রাখি, স্বচ্ছ স্বাস্থ্য পরিষেবা দানের চেষ্টা যদি হয়ে থাকে, আমরা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের নজর থাকবে এই জাল শুধু বলে থাকি, 2005-এও কিন্তু সারদাই ছিল নামটা। শুভম বাবুকে জানিয়ে রাখলাম। বেশ, ঝন্টুদা ছোট করে নিয়ে বাইরের গেস্টদের কাছে যেতে হবে। যেখানে 3টে স্তরে রক্ত সংরক্ষণ লেনদেন মনিটরিং হয়। কেন্দ্রীয় ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 এর আইনে 96 সালে সুপ্রিম কোর্ট বলেছে। আরেকটা এনবিটিসি, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, এবং স্টেট লেভেলে যেটা থাকে সেটা স্টেট লেভেল, এবং কালোবাজারি রুখতে স্বচ্ছতা আনতে রক্তকোষ, এই পোর্টালটাই কিন্তু কম্পালসারি রাখতে হয়। এই 3-4টে স্তরকে ভায়োলেট করতে পারে অসীম শক্তিধর পলিটিক্যাল মাথা। ফলে যদি সুস্থ পরিষেবা আগামীতে চালু করতে হয়, এই পরিষেবা, এই অবজারভেশনটা যেমন জরুরি, আর যেখানে সেখানে রাজনৈতিক মদতে যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এগুলো বন্ধ করা দরকার। এগুলো অস্বাস্থ্যকর। অপূর্ব বাবু হয়। অপূর্ব বাবু, আমি যেটা বলছি, একটা জিনিস বারবার করে আমাদের সংবাদ মাধ্যমে উপেক্ষিত হচ্ছে, এই যে রক্ত পাচার প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, অন্যান্য জায়গার কথা বলা হচ্ছে, আসলে তা নয়। বিষয়টা হচ্ছে রক্তের 3টে অংশ, জলীয় অংশটাকে বলে প্লাজমা, আর একটা হচ্ছে লোহিত কণিকা, যেটা বাঁচে ব্লাড ব্যাংকে, বাঁচে 35 থেকে 42 দিন, অনুচক্রিকা প্লেটলেট,
যেটা 5-6 ঘন্টার পরে কিন্তু আর সেটার রুগীর সঞ্চালন করার কোনো মানে হয় না। আসলে ব্যবসাটা হচ্ছে এই যে 55 জল যেটা প্লাজমা, এই প্লাজমাটা আমাদের দেশে এই প্লাজমা থেকে তৈরি হয় জীবনদায়ী অ্যালবুমিন, জীবনদায়ী ফ্যাক্টর 8, এইগুলি আমাদের দেশে তৈরি হয় না। আমাদের দেশে রিলায়েন্স কোম্পানি কিনে নিচ্ছে জাতীয় স্তরে। ভারত সরকারের বিরো আছে, আমি জাতীয় কমিটিতে ছিলাম, বিরোধিতা করেছিলাম। অপূর্ববাবু, আমাদের সময় একদম সীমিত, আমরা আলোচনা শেষ করব, তবে তার আগে অর্ঘ্য অনেকক্ষণ ধরে হাত তুলে আছে। অর্ঘ্য, আপনাকে দিয়ে আলোচনা শেষ করব। না, আমি যেটা বলতে গিয়েছিলাম, আপনি অপূর্বদা বলতে শুরু করলো প্রথমেই, আমি বলছি যে যে সমস্ত সমাজসেবী সংগঠনগুলো, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা প্রচার করে রক্তদান জীবনদান, এটা প্রকৃত অর্থে সত্য, তাদের মধ্যে দিয়েই সমাজের কাছে এই বার্তাটা পৌঁছাতে হবে যে 18 বছর না হলে পরে যেমন রক্ত দেওয়া যাবে না, রক্ত কোনো পণ্য নয়। এইভাবেই সমাজ ব্যবস্থার মধ্যে এই বার্তাকে ছড়িয়ে দিয়ে তবেই মনে হয় এই সংক্রমণ ব্যাধিকে রোখা যেতে পারে বলে আমার মনে হয়। ধন্যবাদ। এই সমাজ ব্যবস্থার মধ্যে বার্তা ছড়ানোর জন্যই আজকে আমরা এই আলোচনা করলাম। পলিটিশিয়ানরা ছিলেন, বিশেষজ্ঞরা ছিলেন, চিকিৎসকও ছিলেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামীকাল অন্য বিষয় নিয়ে চলে আসবো আলোচনা করতে। দেখতে থাকুন TV9 বাংলা।